কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের আলোচনাতে আমরা জিওগ্রাফি মেজরের একটা গুরুত্বপূর্ণ স্যাম্পল কোয়েশ্চেন পেপার সম্বন্ধে আলোচনা করব। আমি তোমাদের জন্য কিছু 2 মার্ক, 5 মার্ক, 10 মার্কের প্রশ্ন সাজিয়েছি। তো এই প্রশ্নগুলো সম্বন্ধে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আমি প্রত্যেকটা কোয়েশ্চেনকে হালকা টাচ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের পড়তে, মুখস্থ করতে সুবিধা হয়। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র ঠিক আগের মতোই হবে। থার্ড সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে যেমন দিয়েছো ঠিক তেমনই কোয়েশ্চেন প্যাটার্ন হবে। প্রথমেই আমাদের থাকবে 2 মার্কের 15টি প্রশ্ন থাকবে। এই 15টি প্রশ্নের মধ্যে তোমাদের 10টা প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদের হাতে আরো 5টা প্রশ্ন এক্সট্রা থাকছে। তো এই 2 মার্কের প্রশ্নগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তো একটু বুঝে যাওয়া উচিত, যাতে তোমাদের সমস্যা না হয়। তো 2 মার্কের প্রশ্নগুলোর মধ্যে আজকে প্রথম প্রশ্ন যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে 1 নম্বর, অ্যালবেডো। হোয়াট ইজ অ্যালবেডো? অ্যালবেডো তোমাদের পরীক্ষাতে অনেকবার এসেছে এবং ভবিষ্যতেও আসবে, এবারও আসতে পারে। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় অ্যালবেডো। আজকে যে প্রশ্নগুলো রেখেছি প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো সাজেশন বেসড, লাস্ট মিনিট সাজেশন বেসড, এবং এর সঙ্গে এগুলো প্রিভিয়াস ইয়ার বেসড। তাই প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে আসার জন্য, এবং এখান থেকেও তোমরা কয়েকটি প্রশ্ন অবশ্যই কমন পাবে। এবং এই ধরনের প্রশ্নপত্র আমরা 3-4টি আলোচনা করব, তাহলে তোমাদের সিলেবাসটা মোটামুটি কভার হয়ে যাবে, তোমাদের অনেকগুলো বিষয় জানা হয়ে যাবে। তো অ্যালবেডো বিষয়টা কি? আমরা হিট বাজেট চ্যাপ্টারে জেনেছিলাম যে এই যে পৃথিবী পৃষ্ঠ এবং বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলে সূর্যের রশ্মি বা তাপ এসে পৌঁছায়। তো এই সূর্য এবং ভূপৃষ্ঠের মাঝখানে জায়গাটা বায়ুমণ্ডল ধরে নাও। তো এবার কি হয়, ধরে নাও যে যতটুকু তাপ পৃথিবীতে আসছে, সেই তাপের পরিমাণটাকে আমরা 100% ধরে নিলাম। 100% বা 100 ইউনিট ধরে নিলাম। এবার কি হয়, এই যে ভূপৃষ্ঠতে প্রচুর জায়গায় কি হয়, মরুভূমি রয়েছে। মরুভূমিতে কি আছে, বালির আস্তরণ রয়েছে। আবার কি হয়, আবার এই যে মেরু অঞ্চল রয়েছে, এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে বরফের আস্তরণ রয়েছে, এবং গোটা পৃথিবী জুড়ে সমুদ্র মহাসাগর রয়েছে, সমুদ্র মহাসাগরের জল রয়েছে। তো কি হয়, এই যে যখন সূর্যের রশ্মি পৃথিবী পৃষ্ঠতে এসে পৌঁছায়, তখন এই ধরনের মহাসাগর, তারপরে এই বালির আস্তরণ, আবার আবার এই ইয়েগুলা, আবার যেই মেরু অঞ্চলে যে বরফের লেয়ার, এই যে লেয়ার এগুলোতে টাচ করে, ঠিক, কিন্তু টাচ করে রিফ্লেক্ট হয়ে যায়, মানে এগুলো অনেকটা আয়নার মতো কাজ করে এবং প্রতিফলিত হয়ে যায়। তো কি হয়, এই 100%-এর মধ্যে বা 100 ইউনিটের মধ্যে কিছু পার্সেন্টেজ প্রতিফলিত হয়ে আবার মহাকাশে ফিরে চলে যায়। আবার কি হচ্ছে, এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলে মেঘ রয়েছে। তো এই মেঘ কি করে, কিছু পরিমাণ তাপকে বা আলোকে আবার প্রতিফলিত করে দেয় মহাকাশে। আবার কি হচ্ছে, আবার এই যে মহাকাশে এই বায়ুমণ্ডলে অনেক ধরনের ধূলিকণা, বালিকণা, তারপরে হচ্ছে জলীয় বাষ্প, এই বিষয়গুলো উড়ে বেড়ায়। তো কিছু শতাংশ আবার আবার এই আলো যখন এগুলোতে এসে টাচ করে, তখন আবার রিফ্লেক্ট হয়ে ফিরে চলে যায়। তো এই 100% বা 100 ইউনিট সোলার রেডিয়েশনের মধ্যে বা ইনসোলেশন বা ইনকামিং সোলার রেডিয়েশন বা আগত সৌর বিকিরণ বা আলোর মধ্যে কি করে, 35% মোটামুটি রিফ্লেক্ট করে আবার মহাকাশে ফিরিয়ে দেয়।
এবং এই ক্ষেত্রে কি ঘটে, এই ক্ষেত্রে পৃথিবী পৃষ্ঠ এবং বায়ুমণ্ডল কিন্তু উত্তপ্ত হয় না, মানে তাপ গ্রহণ করতেই পারে না, আসলো রিফ্লেক্ট হয়ে চলে গেল। এই যে 35% রিফ্লেক্ট হয়ে চলে গেল, এই যে প্রক্রিয়াটা ঘটলো এবং এই যে পরিমাণটা, এটাকেই বলা হচ্ছে অ্যালবেডো। অ্যালবেডো, অ্যালবেডো প্রতিফলিত হয়ে চলে গেল, এটাই হচ্ছে অ্যালবেডো। তো আশা করছি অ্যালবেডো তোমরা বুঝতে পারলে। এবার অ্যালবেডোর পরে যেটা থাকে সেটা হচ্ছে কার্যকারী সৌরবিকিরণ 65%। এটা হচ্ছে অ্যালবেডো। অ্যালবেডো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফারেন্সিয়েট ইনসোলেশন ফ্রম রেডিয়েশন। ইনসোলেশন এবং রেডিয়েশনের মধ্যে মূল পার্থক্যটা কি? আমরা জানি পৃথিবীতে এই ইনসোলেশন বা সূর্যের রশ্মি বা আগত সৌরবিকিরণ এসে পৃথিবীকে উত্তপ্ত করে, অর্থাৎ পৃথিবী, বায়ুমণ্ডল এগুলো কি করে, এগুলো এই যে সূর্যের তাপ, এই তাপটাকে কালেক্ট করে বা তাপটাকে ধরে নেয় বা গরম হয়ে ওঠে এগুলো। তো এটা 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 কিসের মাধ্যমে ঘটে? কারণ ইনসোলেশন ঘটে কারণ হচ্ছে এই যে সূর্যের রশ্মি বা রেডিয়েশন আসছে, এর মধ্যে 50% এর বেশি রয়েছে ইনফ্রারেড। ইনফ্রারেড বা অবহেলিত রশ্মি। অবহেলিত রশ্মি কি করে, নিজের সঙ্গে তাপকে নিয়ে আসে এবং এর ফলে পৃথিবী উত্তপ্ত হয়। পৃথিবীতে সমস্ত ধরনের কাজ কর্ম সবকিছু কিন্তু এই তাপের মাধ্যমে হয়। মানুষ বেঁচে আছে, এই যে বায়ু প্রবাহ হচ্ছে, সমুদ্রের জল প্রবাহ হচ্ছে, জীবমণ্ডল চলছে, বায়োস্ফিয়ার ইত্যাদি ইত্যাদি সব কিন্তু এই তাপের কারণেই হয়। এই কারণে সূর্যকে শক্তির উৎস বলা হয়, পৃথিবীর শক্তির উৎস বলা হয়। এবার এই যে ইনসোলেশন এলো, এই ইনসোলেশন এসে সমুদ্রের জল, ভূপৃষ্ঠ, মেঘ ইত্যাদি বায়ুমণ্ডল এগুলো তো শোষণ করলো। এই ঘটনাটা যে ঘটলো ইনসোলেশনের ফলে, শোষণ, এটা হচ্ছে ইনসোলেশন মানে শোষণ করলো, তাপকে শোষণ করলো। এবার এর ফলে হিটেড হলো। এবার কি হবে, এই যে হিটেড হয়ে তো সারা জীবন থাকবে না, অবশ্যই পৃথিবীকে কি করতে হবে, পৃথিবীকে এই যে তাপটা এলো এই তাপটাকে আবার ছেড়ে দিতে হবে। তো যখন এই তাপটাকে আবার পৃথিবী ফিরিয়ে দেয়, কি হিসাবে ফিরিয়ে দেয়? লং ওয়েভ রেডিয়েশন হিসাবে। লং ওয়েভ রেডিয়েশন হিসাবে ফিরিয়ে দেয়। এই যে ফিরিয়ে যাওয়ার প্রক্রিয়াটা, এটাই হচ্ছে রেডিয়েশন হওয়া, মানে রেডিয়েট করে দেওয়া, মানে বিকিরিত করে দেওয়া। যখন এলো, আসার সময় কিসের মাধ্যমে এসেছিল? শর্ট ওয়েভের মাধ্যমে। আর যাওয়ার সময় কোথায় ফিরে গেল? লং ওয়েভের মাধ্যমে। তো এই যে আসার প্রক্রিয়া এবং শোষণ হওয়ার প্রক্রিয়া, এটা হচ্ছে ইনসোলেশন, এবং পৃথিবীর আবার এই তাপকে ছেড়ে দেওয়া, বিকিরণ করে দেওয়া, এই প্রক্রিয়াটা হচ্ছে রেডিয়েশন। এবার মূল পার্থক্য তো তোমরা জানলে যে এটা ইনসোলেশনের ক্ষেত্রে তাপ আসে এবং রেডিয়েশনের ক্ষেত্রে ফিরে যায়। এবার আর একটা পার্থক্য কি, ইনসোলেশনের ক্ষেত্রে শর্ট ওয়েভ মানে ক্ষুদ্র তরঙ্গ রূপে তাপ আসে, এবং লং ওয়েভ রেডিয়েশনের এবং ফিরে যাওয়া রেডিয়েশনের ক্ষেত্রে, বিকিরণের ক্ষেত্রে লং ওয়েভ রূপে যায়, মানে বৃহৎ তরঙ্গ রূপে আবার সেই তাপটা ফিরে যায়, মানে কোনো কিছু শোষণ হওয়ার পর লং ওয়েভ রেডিয়েশন হিসাবে ছাড়ে। তো এটা হচ্ছে ইনসোলেশন এবং রেডিয়েশনের মধ্যে মূল পার্থক্য। এবার 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন এয়ার মাস। ডিফাইন এয়ার মাস। এয়ার মাস কি জিনিস? এয়ার মাস মানে হচ্ছে বায়ুপুঞ্জ। তো পৃথিবীতে একটা অঞ্চল রয়েছে, এবার এই অঞ্চলে কি হচ্ছে, এই অঞ্চলে একটা বিশাল বড় বায়ুর একটা বডি বা লেয়ার দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছে। দীর্ঘদিন যাবত একটা বায়ুর লেয়ার এই যে ভূপৃষ্ঠের ওপরে, এই ভূপৃষ্ঠের ওপরে অবস্থান করছে। এই ভূপৃষ্ঠের ওপরে যখন দীর্ঘদিন ধরে, লং টাইম ধরে যখন অবস্থান করবে তখন কি হবে, লং টাইম ধরে যখন অবস্থান করছে তখন এই যে অঞ্চলটা, এই অঞ্চলের কিন্তু সে
টেম্পারেচার এর বৈশিষ্ট্য নিজের মধ্যে নিয়ে নিবে, মানে এই টেম্পারেচার অনুযায়ী সে নিজেকে ঠিক করে নিবে। মানে ধরে নাও এই যে অঞ্চলটাতে ধরে নাও 20°C তাপমাত্রা ছিল, তো এই বায়ুপুঞ্জ, এই বায়ুর যে লেয়ারটা, এই বায়ুর লেয়ারেও কিন্তু 20°C তাপমাত্রা অর্জন হয়ে যাবে বা তাপমাত্রাটাকে অর্জন করবে। আবার কি করবে, এই অঞ্চলের যেই ময়েশ্চারের ক্যারেক্টারিস্টিক্স আছে, যদি এই অঞ্চলটা শুষ্ক অঞ্চল হয় তাহলে বায়ুপুঞ্জটা শুষ্ক হবে। যদি এই অঞ্চলটা খুব আর্দ্র হয়, যদি সমুদ্রের আশেপাশে হয় তাহলে, বা সমুদ্রের মধ্যে হয়, তাহলে কি হবে, তাহলে অবশ্যই এই যে বায়ুপুঞ্জতে এখানে ময়েশ্চার অনেক বেশি থাকবে, মানে আর্দ্র বেশি থাকবে। আবার কি করবে, এই যে এই বায়ুপুঞ্জর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই বায়ুপুঞ্জ যখন ধরে নাও এই বায়ুটাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে এবং ঠান্ডা অঞ্চলে রয়েছে, তো অবশ্যই কি হবে, অবশ্যই এখানে হাই প্রেসার থাকবে। হাই প্রেসার থাকবে হাই প্রেসার থাকবে। এবার এমন একটা অঞ্চল, এই পাশে আর একটা অঞ্চলে কি হচ্ছে, একটা অঞ্চলে লো প্রেসার সৃষ্টি হয়েছে। মানে এখানকার বায়ুগুলো উড়ে চলে গেছে, উপরে উঠে চলে গিয়েছে, তাহলে এখানে লো প্রেসার সৃষ্টি হলো। তো এই যে বায়ুপুঞ্জটা তখন ধীরে ধীরে বা কোন কোন ক্ষেত্রে দ্রুত গতিতে প্রবাহিত হতে থাকবে। কোন দিকে, লো প্রেসারের দিকে প্রবাহিত হতে থাকবে। এবং প্রবাহিত যখন হতে থাকবে তখন এই যে পাথ বা এর যে রাস্তা, এই রাস্তাতে আসা যে অঞ্চল, এই অঞ্চলের ক্লাইমেটকে চেঞ্জ করতে থাকবে। যদি এখানে লো প্রেসার থাকে তাহলে বৃষ্টিপাত ঘটাবে, এইভাবে চেঞ্জ করতে থাকবে। তো এটাই হচ্ছে এয়ার মাস, অর্থাৎ বায়ুপুঞ্জ মানে হচ্ছে বিশাল একটা বায়ুর একটা লেয়ার বা বডি, যেটা দীর্ঘদিন যাবত কোন একটা অঞ্চলে অবস্থিত থাকে এবং সেই অঞ্চলের টেম্পারেচার এবং ময়েশ্চারের ক্যারেক্টারিস্টিক্স কে ধারণ করে বা অর্জন করে, এবং সেই ক্যারেক্টারিস্টিক্স কে নিয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে, এবং সেই পাথ যেই রাস্তা দিয়ে সে যাচ্ছে, সেই রাস্তার ক্লাইমেট ক্যারেক্টারিস্টিক্স কে সে চেঞ্জ করতে থাকে, বা ক্লাইমেট ওয়েদারকে চেঞ্জ করতে যায়। তো এটাই হচ্ছে এয়ার মাস বা বায়ুপুঞ্জ, বায়ুর একটা বিশাল লেয়ার। এই বায়ুপুঞ্জর শ্রেণীবিভাগ তোমাদের পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ। এবার এর পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ স্মগ? স্মগ কি জিনিস? এটা হচ্ছে কন্ডেনসেশন প্রক্রিয়ার একটা ফর্ম। কন্ডেনসেশনের একটা ফর্ম হচ্ছে স্মগ। স্মগ স্মগ কি? স্মগ হচ্ছে ফগ প্লাস স্মোক। ফগ মানে হচ্ছে কুয়াশা এবং স্মোক মানে হচ্ছে ধোঁয়া। তো ধোঁয়া এবং কুয়াশা যখন দুটো মিলে যায় তখন কি সৃষ্টি হয়? তখন সৃষ্টি হয় ধোঁয়াশা, যেটাকে বলা হচ্ছে স্মগ। অর্থাৎ কি হয়, যখন একটা শীতের রাত্রি ধরো, মানে শীতের ভোর রাত্রি ধরো, সকাল হব হব ভাব, তখন কি হলো, তখন সেই অঞ্চলটাতে ফগ সৃষ্টি হলো, কুয়াশা সৃষ্টি হলো, কন্ডেনসেশন ঘটলো, একটা রিজিয়নে কন্ডেনসেশন ঘটলো এবং আহ এবং কুয়াশা সৃষ্টি হলো। এবার এটা ধরে নাও এটা হচ্ছে গ্রাম এটা হচ্ছে গ্রাম গ্রাম, তাই কুয়াশা সৃষ্টি হলো। কারণ এখানে কি হয়, এখানে মানে অত বেশি ধোঁয়া থাকে না, অর্থাৎ বড় বড় কলকারখানা নেই, বেশি যানবাহন নেই, কারণে এখানে ফগ সৃষ্টি হলো। এবার ঘটনাটা একটু উল্টে গেল, এবার চলে এলো এখানে শহরে কি হচ্ছে, শহরে প্রচুর কারখানা রয়েছে যেখান থেকে প্রচুর ধোঁয়া সৃষ্টি হয়, আবার প্রচুর যানবাহন চলে, তো এর ফলে প্রচুর ধোঁয়া সৃষ্টি হয়। তো এই যে ধোঁয়াগুলো বায়ুমণ্ডলে মিশে যায়, এবং যখন কন্ডেনসেশন ঘটে তখন যে কুয়াশা সৃষ্টি হয়, তখন কুয়াশার সঙ্গে ধোঁয়া এসে মিলিত হয়ে যায় এবং কি করে, এবং একটা মানে খুব অন্ধকার একটা পরিস্থিতি সৃষ্টি করে। ভোরের সময়তে মানুষ দেখতে পায় না, মানুষ সহজে বেশি দূর পর্যন্ত দেখতে পায় না। আবার এই যে ধোঁয়া যেহেতু থাকে, এই ধোঁয়াগুলো মানুষের চামড়াতে বিভিন্ন রোগ সৃষ্টি করে, মানুষের শ্বাসকষ্ট সৃষ্টি করে,
এই ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটায়। তো এটাই হচ্ছে স্মগ অর্থাৎ ধোঁয়াশা। কুয়াশা প্লাস ধোঁয়া সমান সমান ধোঁয়াশা। এবার আসছি পরের প্রশ্নতে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই ডিউ পয়েন্ট অফ টেম্পারেচার? ডিউ পয়েন্ট অফ টেম্পারেচার, ডিউ পয়েন্ট অফ টেম্পারেচার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একাধিক সময় পরীক্ষাতে এসেছে এবং তোমাদের জন্য আসার জন্য গুরুত্বপূর্ণ। তো কি হয় কনডেনসেশনের ক্ষেত্রে, কনডেনসেশনের ক্ষেত্রে ডিউ পয়েন্ট টেম্পারেচারটা কাজে লাগে। তো কি হয়, এটা হচ্ছে উষ্ণ বায়ু, এটা হচ্ছে উষ্ণ বায়ুর একটা বডি, উষ্ণ বায়ুর একটা বডি। এর মধ্যে কি হচ্ছে, এর মধ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বা ওয়াটার ভেপর রয়েছে, ওয়াটার ভেপর রয়েছে, ওয়াটার ভেপর রয়েছে। এবার এই ওয়াটার ভেপর গুলো যেগুলো রয়েছে এটা কোন ফর্মে রয়েছে, ফর্মে রয়েছে গ্যাসিয়াস ফর্মে, মানে গ্যাসীয় অবস্থায় রয়েছে, মানে বায়ুর মতো হয়ে আছে, বায়ুর সঙ্গে মিশে আছে, গ্যাসিয়াস অবস্থায় আছে। এবার কনডেনসেশন ঘটবে, কনডেনসেশন ঘটার জন্য কোন বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে 100% রিলেটিভ হিউমিডিটি পৌঁছাতে হবে, 100% রিলেটিভ হিউমিডিটি পৌঁছাতে হবে, 100% রিলেটিভ হিউমিডিটি পৌঁছাতে হবে। এবার এই 100% রিলেটিভ হিউমিডিটি পৌঁছালো এবং কনডেনসেশন ঘটলো। কনডেনসেশনের মধ্যে কি হলো, কনডেনসেশন ঘটার পরে কি হলো, কনডেনসেশন ঘটার ফলে হলো যে এই যে গ্যাসিয়াস অবস্থা থেকে কনডেনসেশন ঘটার ফলে জলীয় অবস্থা তৈরি হলো, মানে জল তৈরি হলো, অর্থাৎ লিকুইড ফর্ম তৈরি হলো, লিকুইড ফর্ম তৈরি হলো। এবার এই যে 100% রিলেটিভ হিউমিডিটিতে পৌঁছালো এবং কনডেনসেশন ঘটলো এবং লিকুইড ফর্মে চেঞ্জ হলো, এটা যেই তাপমাত্রায় ঘটবে সেটাই হচ্ছে ডিউ পয়েন্ট অফ টেম্পারেচার, ডিউ পয়েন্ট অফ টেম্পারেচার। মানে এই যে ওয়াটার উষ্ণ বায়ু, এই উষ্ণ বায়ুতে যখন 100% রিলেটিভ হিউমিডিটি পৌঁছাবে এবং কনডেনসেশন ঘটবে, সেটা যে তাপমাত্রায় হোক, 20 ডিগ্রি হোক, 5 ডিগ্রি হোক, আর 10 ডিগ্রি হোক, আর 1 ডিগ্রি হোক, আর 0 ডিগ্রি হোক, যেই তাপমাত্রাতে গিয়ে ডিউ পয়েন্ট 100% রিলেটিভ হিউমিডিটি পৌঁছাবে বায়ুতে এবং কনডেনসেশন ঘটবে এবং গ্যাসিয়াস অবস্থা থেকে জলীয় বাষ্পগুলো গ্যাসিয়াস অবস্থা থেকে তখন লিকুইড অবস্থায় রূপান্তরিত হবে, সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে ডিউ পয়েন্ট অফ টেম্পারেচার। ডিউ পয়েন্ট অফ টেম্পারেচার কোনো নির্দিষ্ট তাপমাত্রা নয়, যেই তাপমাত্রায় 100% রিলেটিভ হিউমিডিটি অতিক্রম করে কনডেনসেশন ঘটবে সেটাই হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার। এটা ডিউ পয়েন্ট টেম্পারেচার হলো। এবার এর পরের প্রশ্ন হচ্ছে, 2 মার্কের প্রশ্ন হচ্ছে, what is shrinking 60s, shrinking 60s, shrinking 60s, shrinking 60s কি জিনিস? এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীর মাঝে দিয়ে নিরক্ষরেখা গিয়েছে, যেটা হচ্ছে 0 ডিগ্রি ল্যাটিটিউড, 0 ডিগ্রি ল্যাটিটিউড। এবার তোমরা জানো যে এখানে অবস্থিত রয়েছে মোটামুটি 30 টু 33 ডিগ্রির মধ্যে, 30 ডিগ্রির মধ্যে রয়েছে ট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট, ট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট রয়েছে, ট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট রয়েছে এবং এই বরাবর 60-65 ডিগ্রি বরাবর কি রয়েছে, 60-65 ডিগ্রি বরাবর রয়েছে সাবট্রপিক্যাল, সাবট্রপিক্যাল
লো প্রেসার বেল্ট, লো প্রেসার বেল্ট, সাবট্রপিক্যাল লো প্রেসার বেল্ট রয়েছে। এবার কি হয়, এবার হয় যে তোমরা জানো যে এখান থেকে একটা বায়ু প্রবাহিত হয়, এই জায়গা থেকে একটা বায়ু প্রবাহিত, এই ট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট থেকে, এই ট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট থেকে সাবট্রপিক্যাল লো প্রেসার বেল্টের দিকে একটা বায়ু প্রবাহিত হয়, একটা বায়ু প্রবাহিত হয়। এই বায়ুটার নাম কি আমরা জানি? ওয়েস্টার্লি বা পশ্চিমা বায়ু, পশ্চিমা বায়ু। কারণ এই বায়ুটা পশ্চিম দিক থেকে, এই দিক থেকে প্রবাহিত হচ্ছে, এই দিক থেকে প্রবাহিত হচ্ছে এবং বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে, পশ্চিমা বায়ু এটার নাম, পশ্চিমা বায়ু। এবার এই যে পশ্চিমা বায়ু, এবার দক্ষিণ গোলার্ধতে কি হচ্ছে, দক্ষিণ গোলার্ধতে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, উত্তর গোলার্ধতে কিন্তু প্রচুর পরিমাণে মহাদেশ রয়েছে, উত্তর আমেরিকা রয়েছে, আফ্রিকার অনেকটা অংশ রয়েছে, ইউরোপ রয়েছে, এশিয়া রয়েছে। তো এই যে মহাদেশগুলো কিন্তু উত্তর আমেরিকাতে বেশি এবং দক্ষিণ আমেরিকাতে এই দক্ষিণ গোলার্ধতে, এই যে এই গোলার্ধতে, এই গোলার্ধতে কিন্তু মহাদেশের সংখ্যা কম তুলনামূলক। তাই কি হচ্ছে, বেশি পরিমাণে মহাসাগর রয়েছে, ওয়াটার বডি রয়েছে। তাই কি হচ্ছে, এই যে ওয়েস্টার্লি বা পশ্চিমা বায়ু প্রবাহিত হচ্ছে, এই বায়ুটা কিন্তু কোনো কিছুর সঙ্গে বাধা পাচ্ছে না। উত্তর গোলার্ধতে কি হতো, উত্তর গোলার্ধতে বাধা পেত, কিন্তু দক্ষিণ গোলার্ধতে বাধা পাচ্ছে না। তাই কি হচ্ছে, তারা খুব দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। এবার যখন তারা দ্রুত গতিতে ছুটে যাচ্ছে, তখন তারা যখন 40 ডিগ্রি এই বরাবর, 40 ডিগ্রি ল্যাটিটিউড বরাবর যখন প্রবাহিত হবে, 40 ডিগ্রি ল্যাটিটিউড বরাবর যখন তারা প্রবাহিত হবে, তখন সেটার নাম হচ্ছে রোয়ারিং ফর্টিজ, রোয়ারিং ফর্টিজ বা গর্জনশীল চল্লিশা। 40 ডিগ্রি ল্যাটিটিউড বরাবর যখন প্রবাহিত হবে তখন গর্জনশীল চল্লিশা। আবার এই পশ্চিমা বায়ুটা যখন 50 ডিগ্রি ল্যাটিটিউড বরাবর প্রবাহিত হবে, তখন তার নাম হবে ফিউরিয়াস ফিফটিজ, ফিউরিয়াস ফিফটিজ। আবার যখন 60 ডিগ্রি অক্ষরেখা বরাবর প্রবাহিত হবে তখন তার নাম হচ্ছে শ্রিঙ্কিং সিক্সটিজ, শ্রিঙ্কিং সিক্সটিজ। আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পারলে যে যখন পশ্চিমা বায়ু 40 ডিগ্রি, 50 ডিগ্রি এবং 60 ডিগ্রি ল্যাটিটিউড বরাবর দ্রুত গতিতে প্রবাহিত হয়, তখন তখন তাদের 40 ডিগ্রি ল্যাটিটিউড বরাবরের নাম কি হয়, রোয়ারিং ফর্টিজ। 50 ডিগ্রি ল্যাটিটিউড বরাবর যখন প্রবাহিত হয় তখন হয় ফিউরিয়াস ফিফটিজ এবং 60 ডিগ্রি ল্যাটিটিউড বরাবর যখন প্রবাহিত হয় তখন তার নাম হয়ে যায় শ্রিঙ্কিং সিক্সটিজ। এটা দক্ষিণ গোলার্ধতে ঘটে, উত্তর গোলার্ধতে ঘটে না। এবার এর পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই প্রেসিপিটেশন? প্রেসিপিটেশন, প্রেসিপিটেশনের বাংলা হচ্ছে অধঃক্ষেপণ, সহজভাবে বললে উপর থেকে নিচে নেমে আসা। তো কি হয়, এটা হচ্ছে ভূপৃষ্ঠ এবং এখানে মেঘ তৈরি হয়েছে। এবার মেঘের মধ্যে কি থাকে, মেঘের মধ্যে জলের কণা থাকে, বরফ কণা থাকে, এই যে কণাগুলো থাকে। তো এই কণাগুলো যখন একে অপরের সঙ্গে যুক্ত হতে হতে প্রচুর পরিমাণে ভারী হয়ে যায় এবং আর উড়ে বেড়াতে পারে না আকাশে, তখন তারা কি হয়, তখন নিচে গ্র্যাভিটির টানে, গ্র্যাভিটি ঘটছে এবং গ্র্যাভিটির টানে তারা নিচে নেমে আসে, নিচে নামতে থাকে এবং নিচে নেমে তারা কি করে, তারা বৃষ্টিপাত ঘটায়, বৃষ্টিপাত ঘটায়, কোন কোন ক্ষেত্রে তুষারপাত ঘটায়। তো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হলো প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ। প্রেসিপিটেশনের দুটো রূপ, একটা হচ্ছে বৃষ্টিপাত, সব থেকে বেশি যেটা দেখা যায়, এবং আর একটা গুরুত্বপূর্ণ রূপ হচ্ছে স্নোফল, স্নোফল। আরো রয়েছে হেল রয়েছে, স্লিট রয়েছে, এগুলো রয়েছে, এগুলো হচ্ছে প্রেসিপিটেশনের রূপ। তাই প্রেসিপিটেশন তোমরা বুঝতে পারলে। এবার 8 নম্বর প্রশ্ন হচ্ছে,
হোয়াট ইজ পেড অন? হোয়াট ইজ পেড অন? পেড অন কি জিনিস? তো পেড অন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটা হচ্ছে একটা মাটির লেয়ারকে আমরা নিলাম। এবার এখানে তো অনেকগুলো মাটির মধ্যে অনেকগুলো লেয়ার রয়েছে, অনেকগুলো লেয়ার রয়েছে। তো এবার বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাটির বিভিন্ন লেয়ারের পরীক্ষা নিরীক্ষার জন্য কি হয়, ধরে নাও এমন একটা পাইপকে প্রবেশ করানো হলো এখান দিয়ে, যেই পাইপটা এই সব লেয়ার গুলোতে প্রবেশ করলো মাটির, এবং এর মধ্যে এই লেয়ার গুলো থেকে গেল। আবার যখন এই পাইপটাকে মাটি থেকে বের করবে, তখন কি হচ্ছে, এই যে পাইপটা বের হলো এর মধ্যে এই লেয়ার গুলো থেকে যাচ্ছে থেকে যাচ্ছে। তো এই যে অংশগুলো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পর্যবেক্ষণের জন্য অংশটা গ্রহণ করা হলো, এটাকেই বলা হচ্ছে পেডন। এটাকে বলা হচ্ছে পেডন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ সয়েল টেক্সচার? এটা তো সহজ প্রশ্ন। সয়েল টেক্সচার কি? মাটিতে কাদা বা ক্লে, তারপরে হচ্ছে বালি ইত্যাদির আপেক্ষিক অনুপাতকে বলা হচ্ছে সয়েল টেক্সচার। মানে একটা মাটিতে কাদা বালি ইত্যাদির অনুপাত কেমন রয়েছে, সেটা হচ্ছে তার সেই সয়েল টেক্সচার খুব গুরুত্বপূর্ণ মাটির বিভিন্ন কাজকর্মের জন্য। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, সিগনিফিকেন্স অফ এনপিকে ইন সয়েল। এনপিকে তোমরা ছোট থেকে পড়ে এসছো। তো এনপিকে কি করে? এনপিকে হচ্ছে মাটির মৌলিক কিছু মানে মৌলিক কিছু পুষ্টি, যেগুলো যেগুলো মাটিকে উর্বর করে, গাছের বৃদ্ধির জন্য ভালো, এই বিষয়গুলো। এগুলো অতটা আমি ডিসক্রাইব করছি না। এবার হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে লিচিং। লিচিং কি? মাটির এই যে মাটির অনেকগুলো লেয়ার রয়েছে, উপরের লেয়ার, এই লেয়ার গুলো, তো এই লেয়ার গুলোতে অনেকগুলো পুষ্টি পদার্থ থাকে, বিভিন্ন ধরনের লবণ থাকে। তো এই যখন বৃষ্টি হয়, তখন এই বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে যখন উপরের লেয়ার থেকে নিচের লেয়ারে এগুলো চলে আসে, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় লিচিং। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ ডিনাইট্রিফিকেশন? ডিনাইট্রিফিকেশন কি? ধরে নাও একটা গাছ মানে ভেঙে পড়ে গেল বা সেটাকে কেটে ফেলে দেওয়া হলো মাটিতে। তো এই গাছটা কয়েকদিন পরে কি হবে, গাছটাতে প্রচুর পরিমাণে ডিকম্পোজার বা বিয়োজক জমা হবে এসে। বিভিন্ন ব্যাকটেরিয়া ইত্যাদি ইত্যাদি জমা হবে। তো এরা কি করবে? এদের কাজ হচ্ছে, এই যে গাছ অনেক দিন যাবত বিভিন্ন ধরনের মৌলিক পদার্থগুলোকে নিজের মধ্যে সঞ্চায়িত করেছিল, তো সেগুলোকে কি করবে, তারা খেয়ে সেগুলোকে আবার পরিবেশে ফিরিয়ে দিবে। ডিকম্পোজার বা বিয়োজকের কাজ হচ্ছে এটা। তো এর মধ্যে তো নাইট্রোজেন রয়েছে। তো ডিকম্পোজারের কাজ হচ্ছে, এই যে গাছের মধ্যে নাইট্রোজেন রয়েছে, এই নাইট্রোজেনটাকে আবার পরিবেশে ফিরিয়ে দেওয়া বিভিন্ন গ্যাসের আকারে বা ইত্যাদি আকারে ফিরিয়ে দেওয়া। তো এই যে ঘটনাটা ঘটলো, যে নাইট্রোজেন এসে প্রথমে গাছে জমা হয়েছিল, আবার ডিকম্পোজার, সেটা গাছ যখন মারা গেল তখন ডিকম্পোজার সেটাকে আবার পরিবেশে ফিরিয়ে দিল। এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে ডিনাইট্রিফিকেশন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াই ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম ইজ
হাইলি ডেন্স। এটা একটা বিশ্লেষণমূলক উত্তর হবে। তো আমরা কি জানি ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য এটা কোন জায়গায় রয়েছে? এটা রয়েছে মূলত ইকুয়েটরের আশেপাশে। ইকুয়েটরের আশেপাশে মানে 15 ডিগ্রি উত্তর, এই 15 ডিগ্রি উত্তর থেকে এই 15 ডিগ্রি দক্ষিণের মধ্যে এই জায়গাটা যেখানে রয়েছে, এখানে সূর্যের আলো সব থেকে বেশি পড়ে। সূর্যের আলো সব থেকে বেশি পড়ে। এবার এই যে সূর্যের আলো বেশি পড়ে, গাছের খাবার তৈরির অন্যতম একটা উপাদান হচ্ছে সূর্যের আলো। তাই এই অঞ্চলটাতে যেহেতু সূর্যের আলো বেশি পড়ে, তাই এই জায়গাগুলোতে গাছের বৃদ্ধি বেশি হবে। আবার কি হচ্ছে, এই জায়গাতে সূর্যের আলো যত বেশি পড়ছে তত বেশি আবার এখানে এই যে রিজিয়নটা, এখানে প্রচুর পরিমাণে মহাদেশের সঙ্গে মহাসাগর রয়েছে। তো সূর্যের আলো যখন এসে পড়ছে তখন এখানে ইভাপোরেশন ঘটছে, বাষ্পীয়ভবন ঘটছে। বাষ্পীয়ভবন ঘটার ফলে পরে কনডেনসেশনে মেঘ সৃষ্টি হচ্ছে এবং প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তাই এই জায়গাটাকে আমরা ক্রান্তীয় অঞ্চল বলি, যে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এবার সূর্যের আলো বেশি পড়ছে, সেই আলোকে ব্যবহার করে গাছের বৃদ্ধি হচ্ছে। আবার বৃষ্টিপাত বেশি পড়ছে, তাই গাছের বৃদ্ধি আরো বেশি হচ্ছে। তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে গাছের বৃদ্ধি বেশি হবে, গাছগুলো খুব ঘন হবে, অরণ্য প্রচুর পরিমাণে ঘন বা ডেন্স হবে। এই কারণে ট্রপিক্যাল রেন ফরেস্ট হলো অত্যাধিক ঘনত্ব সম্পন্ন, মানে প্রচুর ঘন বন এই কারণে সৃষ্টি হয়। কারণ এখানে প্রচুর পরিমাণে প্রেসিপিটেশন বা বৃষ্টিপাত হয় এবং সূর্যের আলো সারা বছর পড়ে বেশি পরিমাণে, তাই এখানে গাছের বৃদ্ধিও বেশি। এবার আসছে আমার 14 নম্বর প্রশ্নতে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে মেনশন দ্য রোল অফ ডিকম্পোজার। মেনশন দ্য রোল অফ ডিকম্পোজার। তো ডিকম্পোজারের রোল তো এখানে আমরা বলে দিলাম, যে এর কাজ হচ্ছে যে গাছ প্রাণী ইত্যাদি গুলো প্রকৃতি থেকে যে পুষ্টি উপাদান গুলো নিয়েছিল সেগুলোকে আবার প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া। তাই ডিকম্পোজারের রোল অনেক বেশি। 15 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ কার্নিভোরাস অ্যান্ড ওমনিভোরাস। এটা সেই দিন মিস হয়ে গিয়েছিল, তাই আজকে আমি বলে দিচ্ছি। এটা শুধুমাত্র কি জিনিস জানলেই তোমরা পারবে। কার্নিভোরাস মানে হচ্ছে মাংসাশী প্রাণী। ওমনিভোরাস মানে হচ্ছে সর্বভুক প্রাণী। এটাই তাহলে সহজ হয়ে গেল। যেসব প্রাণী মাংস খায় তাদেরকে কার্নিভোরাস বলা হয়, যারা সবকিছু খায় তাদের ওমনিভোরাস বলা হয় বা সর্বভুক বলা হয়। কারণ মানুষ হচ্ছে সর্বভুক প্রাণী, মানুষ মাংসও খায় আবার শাকসবজিও খায়। তাই মানুষ হচ্ছে কার্নিভোরাস, এই ওমনিভোরাস। এবং কার্নিভোরাস কি? সিংহ হচ্ছে শুধুমাত্র মাংস খায়, তাই সে হচ্ছে মাংসাশী। আর একটা হচ্ছে হার্বিভোরাস। হার্ব কথাটা এসেছে, হার্ব কথা মানে হচ্ছে তাহলে সবকিছু মানে শাকসবজি ইত্যাদি। এবার হার্বিভোরাস মানে হচ্ছে আহ নিরামিষ প্রাণী, ভেষজ যারা হয়। তো তারা কি খায়? যেমন ছাগল শাকসবজি খায়, মাংস তো খায় না, সর্বভুক না, তাই হার্বিভোরাস। তো এই তিনটেই হয়ে গেল, হার্বিভোরাস, কার্নিভোরাস এবং ওমনিভোরাস। তো এই 15টি প্রশ্ন আজকের 2 মার্কের ক্ষেত্রে রাখা হয়েছিল। এবার 10 মার্ক, 5 মার্ক এবং 10 মার্ক গুলো বলে দিচ্ছি। তো প্রথমেই হচ্ছে 5 মার্কসের 5 মার্কসের 1 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য salient
characteristics of horizontal distribution of temperature। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 মার্কসের জন্য। তো হরিজন্টাল ডিস্ট্রিবিউশন টেম্পারেচার মানে হচ্ছে এই যে পৃথিবী, এই পৃথিবীর এই নিরক্ষরেখা থেকে এই পোল পর্যন্ত, নর্থ পোল এবং সাউথ পোল পর্যন্ত সূর্যের আলো মানে কেমন পড়ছে এবং তাপমাত্রা কেমন হচ্ছে। তো সূর্যের আলো নিরক্ষীয় অঞ্চলে অনেক বেশি পড়ে, তাই এখানে তাপমাত্রা বেশি। যত সাবট্রপিক্যাল রিজিয়নে যায় তাপমাত্রা কমতে থাকে এবং পোলার রিজিয়নে পৌঁছাতে পৌঁছাতে তাপমাত্রা একবারে কমে যায়। তাহলে এখানে যদি 40 ডিগ্রি হয়, এখানে হবে 30 ডিগ্রি, এখানে 20 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি, এইভাবে তাপমাত্রা কমতে কমতে যাবে। তো এই যে হরিজন্টালি ঘটছে তাপমাত্রা অনুভূমিক ভাবে, এটাই হচ্ছে হরিজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার। এর অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো তোমরা পড়ে নিবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সিগনিফিক্যান্স অফ ওজোন লেয়ার। ওজোন লেয়ারের সিগনিফিক্যান্স তোমরা ছোটকাল থেকে পড়ে আসছো, এটা সম্বন্ধে আর আলোচনা করছি না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ার্ম অ্যান্ড কোল্ড ফ্রন্টের পার্থক্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কজ অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ বায়োডাইভার্সিটি লস। মানে জীববৈচিত্র্য ধ্বংসের কারণ এবং প্রভাব কি। জীববৈচিত্র্য ধ্বংসের কারণ মানুষের কার্যকলাপ, গাছ কেটে দেওয়া, তারপরে বিভিন্ন ধরনের কলকারখানা ইত্যাদির মাধ্যমে বায়ু দূষণ করা, তার মধ্যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে ইত্যাদি হচ্ছে এর কারণ এবং কনসিকুয়েন্স কি। প্রচুর পরিমাণে প্রাণী ধ্বংস হচ্ছে, তারপরে যেহেতু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, বৃষ্টিপাতের পরিবর্তন হচ্ছে, বিভিন্ন জায়গায় মরুভূমি সৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এই যে কনসিকুয়েন্স ঘটছে, বায়োডাইভার্সিটি লসের ফলে বিভিন্ন ক্ষতিকর ফলাফল হয়। 5 নম্বর হচ্ছে এটাই 5 নম্বর। তিন হ্যাঁ, এবার 5 নম্বর প্রশ্ন হচ্ছে ক্লাসিফাই ল্যান্ড ক্যাপাবিলিটি অ্যাকর্ডিং টু ইউএসডিএ ল্যান্ড ক্যাপাবিলিটির যে ক্লাসিফিকেশন দিয়েছে দুটো ইয়েতে, একটা হচ্ছে অ্যারাবেল এবং আরেকটা হচ্ছে নন অ্যারাবেল, যার মধ্যে এখানে 4টে ক্লাস রয়েছে এবং এখানে 4টে ক্লাস রয়েছে। তো এই 8টা ক্লাস তোমাদের আলোচনা করতে হবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ফুড চেন অ্যান্ড ফুড ওয়েবের মধ্যে পার্থক্য। গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুড চেন এবং ফুড ওয়েবের মধ্যে পার্থক্য। তো এগুলো গেল 5 মার্ক। এবার আসছি 10 মার্কের ক্ষেত্রে। 10 মার্কের ক্ষেত্রে আজকে যে স্যাম্পল কোশ্চেন পেপারে যেগুলো রেখেছি তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে 10 মার্কসের মধ্যে প্রথম প্রশ্ন যেটা হচ্ছে 1 নম্বরে তোমরা দেখবে ফর্মস অফ কন্ডেনসেশনে যে বিভিন্ন ফর্মস গুলো রয়েছে, স্মগ, ক্লাউড, ফগ ইত্যাদি, রাইম, এগুলো কন্ডেনসেশন ফর্ম গুলো। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে ক্লাসিফাই এয়ার মাসের যে বিভিন্ন প্রকারভেদ গুলো রয়েছে, ট্রপিক্যাল, পোলার ইত্যাদি গুলো, এবং তাদের যে সাব ক্লাসিফিকেশন রয়েছে সেগুলো তোমরা ভালো করে দেখে যাবে। 3 নম্বর প্রশ্ন যেটা পড়বে সেটা হচ্ছে
তৈগা বায়ুম। তৈগা বায়ুম আসতে পারে 10 মার্কের জন্য, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 4 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিসকাস সয়েল অর্ডারস উইথ মেজর ক্যারেক্টারিস্টিক্স অ্যাকর্ডিং টু USDA সয়েল ট্যাক্সোনমি। ইউএসডিএ সয়েল ট্যাক্সোনমি অনুসারে মাটির যে অর্ডার গুলো দেওয়া রয়েছে, হিস্টোসল, এই যে এইগুলো রয়েছে, সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে। তো এই 4টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 10 মার্কের জন্য। তো এই প্রশ্নগুলো 2 মার্ক গুলো আমি বুঝিয়ে দিলাম। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো, এখান থেকে অনেকগুলো প্রশ্ন এবার পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই।